প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদেরকে পড়ানো হচ্ছে মাধ্যমিকের আলোর চ্যাপ্টার। এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রচুর প্রশ্ন আসবে। এই চ্যাপ্টারটি খুবই মনোযোগ সহকারে করবে। চ্যাপ্টারে মুখস্থ করার কোনো বিষয় নেই, সবটাই বোঝার জিনিস। একটু বুঝে পড়বে, দেখবে আরো খুবই সোজা লাগবে এবং সবই যা পড়বে ছবির সাহায্যে পড়বে। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, গোলীয় দর্পণ কাকে বলে? গোলীয় দর্পণ কাকে বলে? কোনো প্রতিফলক তল, কোনো একটি প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশ হয়, তখন তাকে বলা হবে কি? গোলীয় দর্পণ। কোনো একটা প্রতিফলক তল যদি কোনো একটি গোলকের অংশ হয়, তাকে বলা হবে কি? গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণের ভিতরের এবং ভিতরের পৃষ্ঠে অথবা বাইরের পৃষ্ঠে পারদের কোলে দেওয়া থাকে। গোলীয় দর্পণ সাধারণত দুই প্রকার করা হয়। এক হচ্ছে উত্তল দর্পণ, দুই অবতল দর্পণ। গোলীয় দর্পণ কয় প্রকার? দুই প্রকার। এক উত্তল দর্পণ, দুই অবতল দর্পণ। উত্তল দর্পণ কাকে বলে? যদি কোনো গোলীয় দর্পণের বাইরের উত্তল পৃষ্ঠ প্রতিফলক তল হিসেবে কাজ করে, তাকে বলা হবে উত্তল দর্পণ। অবতল দর্পণ কাকে বলে? কোনো গোলীয় দর্পণের ভিতরের অবতল পৃষ্ঠ যদি প্রতিফলক তল হিসেবে কাজ করে, তাকে বলা হয় অবতল দর্পণ। পরবর্তী প্রশ্ন, মেরু কাকে বলে? কোন গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় মেরু এবং একে পি দিয়ে লেখা হয়। বক্রতা কেন্দ্র কাকে বলে? পরবর্তী প্রশ্ন, বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র কাকে বলে? কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় কি? বক্রতা কেন্দ্র এবং বক্রতা কেন্দ্রকে সি দিয়ে লেখা হয়। এর পরবর্তী প্রশ্ন, বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ কাকে বলে? কোনো একটা গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ এবং বক্রতা ব্যাসার্ধকে আর দিয়ে লেখা হয়। প্রধান অক্ষ কাকে বলে? কোনো গোলীয় দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রগামী সরলরেখাকে বলা হয় প্রধান অক্ষ। কোনো গোলীয় দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রগামী সরলরেখাকে বলা হয় কি? প্রধান অক্ষ। পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবতল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস বলতে কি বোঝো? কোনো অবতল দর্পণের ক্ষেত্রে, একটা অবতল দর্পণ এঁকে নিলাম, এটাকে বলা হয় মেরু পি, বক্রতা কেন্দ্র সি। অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে দুটো আলোক রশ্মি আসলো, একটা নাম দিলাম এ বি আর একটার নাম দিলাম সিডি, দুটি রশ্মি। তাহলে এই অবতল দর্পণ যখনই পড়বে, একটা কথা মাথায় রাখবে, ক্ষুদ্র উন্মেষ যুক্ত। ক্ষুদ্র উন্মেষটা কি? ক্ষুদ্র উন্মেষ মনে হচ্ছে এই যে দর্পণটাকে ব্যবহার করা হচ্ছে, দর্পণটা খুবই কম পরিমাণ বাঁকা আছে, খুবই কম পরিমাণে, সেটাকে বলা হচ্ছে ক্ষুদ্র উন্মেষ। ক্ষুদ্র উন্মেষ যুক্ত কোনো অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। সেই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় কি? মুখ্য ফোকাস। তাহলে কোনো অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। সেই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় মুখ্য ফোকাস। উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস বলতে কি বোঝো? উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছ, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত সমান্তরাল রশ্মি কি হলো? দর্পণ দ্বারা প্রতিফলিত হলো। প্রতিফলিত হওয়ার পর রশ্মিগুলিকে যদি পিছন দিকে বাড়ানো হয়, তাহলে দেখা যাবে যে প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, অর্থাৎ পিছন দিক থেকে আসছে বলে মনে হয়। সেই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় মুখ্য ফোকাস। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস বলতে কি বোঝো? তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছ
দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় মুখ্য ফোকাস।